অনেকেই এমন একটা চিন্তা এড়িয়ে চলে, কারণ সেটা খুব তীব্র আর হঠাৎ আঘাত করে। বেশিরভাগ যা ভালোবাসা বলা হয়, আসলে সেটা ভালোবাসা নয়, বরং একাকিত্বের একটা চুপচাপ ভয়। কারোর কাছাকাছি থাকার যে তাগিদ, সেটা যোগাযোগ নয়, মনোযোগ বিভ্রাট। আর কিছু সম্পর্ক তোমাকে নিজের কাছাকাছি আনার জন্য নয়, বরং তোমাকে এত দূরে রাখার জন্য গড়ে উঠেছে, যাতে তুমি আসলেই যা আছে সেটা মুখোমুখি হতে না পারো। সেই নীরবতায় যে অস্বস্তি লাগে, যে উদ্বেগ তোমাকে খালি জায়গা পূরণ করতে টেনে নিয়ে যায়, সেটা কোনো র্যান্ডাম ব্যাপার নয়। এটা তোমার সেই অংশ যা জানে সত্যিকারের কিছু তোমার ভেতরেই অপেক্ষা করছে। স্টোইকরা এটা এমনভাবে বোঝে যা আজও অদ্ভুত লাগে। যে মানুষ নিজের সঙ্গেই থাকতে পারে না, সে ইতিমধ্যেই বন্দী, যদিও সেই বেলাগুলো আরামদায়ক মনে হয়। কারণ নির্ভরতা সবসময় দুর্বলতার মতো নয়, কখনো সেটা হয় আবেগের দাসত্ব, রুটিনের অভ্যাস, এমন কিছু যা তুমি নিজেকে বিশ্বাস করিয়েছ দরকার। কিন্তু যেদিন তুমি সেই গোলমালের আওয়াজ বন্ধ করে দাও, সেদিন তুমি বাইরের দিকে হাত বাড়ানো বন্ধ করে ভেতরের দিকে তাকাতে শুরু করো। তখন কিছু বদলে যায়। তুমি ধীরে ধীরে স্পষ্টভাবে দেখতে শুরু করো। আর সেই স্পষ্টতা আসে না কোনো নরম মুডে, বরং সেটা উঠে আনে যেগুলো তুমি আগে উপেক্ষা করেছ, যেগুলো এড়িয়ে গেছ। কিন্তু এটা তোমাকে দেয় এমন একটা জিনিস যা বেশিরভাগ মানুষ কখনোই পায় না: নিজেকে বিকৃত ছাড়া বুঝার সুযোগ। আর একবার তুমি সেটা সাময়িক হলেও দেখতে পেলে, আগের মতো জীবন কাটানো কঠিন হয়ে যায়। এটা অনেক সময় এতই নীরবভাবে শুরু হয় যে তুমি প্রায় বুঝতে পারো না। এক মুহূর্ত যেখানে কোনো নোটিফিকেশন নেই, কোনো কথা চলছে না, কেউ তোমার আচরণ গড়ছে না, শুধু একরাশ নীরবতা। আর সেই নীরবতায় কিছু অজানা একটা জেগে ওঠে। তুমি যেইটা কথা বলো বা রিয়্যাক্ট করো না, বরং তার নিচে যে ভার্সনটা থাকে, যে ভার্সনটা ফিল্টার ছাড়া, সম্পাদনা ছাড়া, কোনো প্রত্যাশার চিন্তা ছাড়া। প্রথমে এটা পরিষ্কার মনে হয় না, বরং একরকম গোলমাল মনে হয়। চিন্তা একে অপরের ওপর চাপা পড়ে, আবেগ উঠে উঠে কোনো নিয়ম ছাড়া। যেসব জিনিস তুমি ঠেলে দিয়েছিলে, তার টুকরো টুকরো ধীরে ধীরে আবার চোখে পড়ে। আর যেহেতু কিছুই মাঝেই বিশ্রাম দেয় না, তাই এটা আসল থেকে বেশি জোরে মনে হয়। বেশিরভাগ মানুষ সেই মুহূর্তে এতক্ষণ থাকে না যে বুঝতে পারে আসলেই কি ঘটছে। তারা দূরে সরে যায়, কিছু না কিছু খোঁজে যা মনোযোগ সরাতে পারে, যে কোনো কিছুই হোক। কিন্তু পালানোর ওই প্রবৃত্তি আসলে সব কিছু চাপা রেখে দেয়। কারণ যা অস্বস্তিকর লাগে সেটা নিজে নিস্তব্ধতা নয়, বরং নিস্তব্ধতা যখন আর কিছু ঢেকে রাখে না, তখন যা প্রকাশ পায়। মনের একটা কারণ আছে কেন সেটা স্থিরতাকে প্রতিহত করে, কারণ এটা এত পরিষ্কারভাবে দেখা হয়েই অভ্যস্ত নয়। যখন ফাঁকা জায়গা থাকে, তখন সেটা পূরণ করে, আর সবসময় আরামদায়কভাবে নয়। এটা নিয়ে আসে অসমাপ্ত চিন্তা, জড়িয়ে থাকা সন্দেহ আর প্রশ্ন, যেগুলো তুমি সুবিধার জন্য টেলে রেখেছ। এটা তোমার সামনে সেই সব জিনিসগুলো তুলে ধরে যেগুলো তুমি অজান্তে এড়িয়ে চলতে শিখেছ, আর যেগুলোর সঙ্গে সরাসরি কোনো উত্তর থাকে না। তাই এগুলো মনকে অস্থির করে তোলে। কিন্তু অপরিচিত মানেই অস্বাভাবিক না, সাধারণত মানে হলো অভ্যাসহীন। নিজের চিন্তার সঙ্গে বসে থাকা, সেগুলোতে প্রতিক্রিয়া না দেখানো, এটা বেশিরভাগ মানুষই শেখে না। তাই তারা ব্যস্ত থাকে, নিজের মনকে অন্য কাজে ডুবিয়ে রাখে, চারপাশে ভিড় থাকে, কারণ তারা এটা চায় না, বরং এটা সহজ লাগে, যা মনের নিচে লুকিয়ে আছে তার মুখোমুখি হওয়ার থেকে। আর সময়ের সঙ্গে সঙ্গে এই এড়িয়ে চলাটা এতটাই স্বাভাবিক হয়ে যায় যে কয়েক মিনিটের নীরবতা অনেক ভারী মনে হয়। সেটা মনের ভারে নয়, বরং কারণ এটা অবশেষে কোনো ব্যাঘাত ছাড়াই অনুভূত হচ্ছে। কিন্তু যদি তুমি একটু সময় দিয়ে এটা অনুভব করো, কিছু একটা ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। সব একবারে নয়, ধাপে ধাপে শব্দগুলো নিজেই সাজতে শুরু করে, চিন্তাগুলো আলাদা হতে থাকে, প্যাটার্নগুলো স্পষ্ট হয়। তুমি শুধু ভাবছো কিনা সেটা নয়, কিভাবে ভাবছো সেটাও লক্ষ্য করতে শুরু করো। আর সেই সচেতনতা তোমার অবস্থান পুরোপুরি বদলে দেয়। তুমি আর পুরোপুরি অভিজ্ঞতার মধ্যে আটকে থাকো না। যে কোনো কিছুই যতই আসে, তাতে রাগ বা প্রতিক্রিয়া না দেখিয়ে তুমি দেখছো, বুঝছো, নিজের সঙ্গে আর তোমার তাৎক্ষণিক প্রতিক্রিয়ার মাঝে একটা ফাঁক রাখছো। এই ফাঁক থেকেই স্পষ্টতা শুরু হয়। এমন স্পষ্টতা নয় যা তাড়াতাড়ি উত্তর দেয়, বরং এমন স্পষ্টতা যা বিভ্রান্তি দূর করে, যা কোনো চাপ ছাড়াই, কোনো প্রভাব ছাড়াই, কোনো জবাব দেওয়ার চাপ ছাড়াই আসে। নিজের একটা অন্য রূপ ধরে রাখার দরকার পড়ে না কারোর জন্য। তখন তুমি জিনিসগুলো আসলেই যেমনটা দেখতে শুরু করো। আর এমন স্পষ্টতা বেশ বিরল, কারণ বেশিরভাগ মানুষ নিজেকে কখনোই এমন পরিবেশ দেয় না যেন সেটা অনুভব করতে পারে। স্টোইকরা এটা খুব ভালো বুঝত। তারা একা থাকাকে কোনো ভয়ঙ্কর বা এড়িয়ে চলার ব্যাপার মনে করত না, বরং একটা জায়গা হিসাবে দেখত যেখানে মনকে নিয়ন্ত্রণ করার বদলে বুঝা যায়।
মার্কাস অরেলিয়াস যেভাবে বলেছিলেন, কোনো জায়গায় মানুষ তার নিজের আত্মার চেয়ে বেশি শান্ত বা ঝামেলামুক্ত আশ্রয় পায় না। এই আশ্রয় কোনো জীবনের থেকে পালানোর জায়গা নয়, এটা হলো ক্রমাগত প্রতিক্রিয়া থেকে একটু দূরে সরে আসা, এতটুকু সময় পাওয়া যাতে জীবনের সত্যিকার ছবি দেখতে পারো। আর একবার তুমি স্পষ্ট দেখতে শুরু করলে কিছু বদলে যায়। বুঝতে পারো কখন তুমি মন সরানোর জন্য কোনো কিছু ধরছ, কখন কোনো কঠিন বিষয় এড়িয়ে যাচ্ছ মুখোমুখি হওয়ার বদলে, যখন তুমি আরামকে বুঝার থেকে বড় মনে করো। আর সেই সচেতনতা তোমাকে বিচার করে না, শুধু দেখায় কি হচ্ছে। তখন প্রথমবারের মতো তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো যা অভ্যাস বা ভয় থেকে নয়, বরং স্পষ্টতা থেকে আসে। আর তখন থেকেই ধীরে ধীরে সব কিছু বদলাতে শুরু করে। তুমি বুঝতে পারো তোমার জীবনের কতটা অংশ নিজেকে এড়িয়ে চলার কারণে গড়া, কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরামে থাকার জন্য, সততার জন্য নয়। আর কতবার তুমি শব্দকে বেছে নিয়েছো স্পষ্টতার বদলে। শুধু তাই নয়, স্পষ্টতা মানে তোমাকে বসে বসে সবকিছু মোকাবিলা করতে হয়। তুই এখনো পুরোপুরি বুঝিস নাই, কিন্তু এখনোই জায়গাটা অন্যরকম লাগছে। এটা আর পালানোর জায়গা না, বরং কিছু শেখার জায়গা, কিছু ব্যবহার করার জায়গা। আর এই প্রক্রিয়াতে তুই এমন কিছু গড়তে শুরু করিস যা বারবার মনোযোগ হারানোর উপর নির্ভর করে না, একটা দিশা যা বাইরে যা ঘটছে তার উপর নয়, নিজের ভেতর থেকে আসে, একটা স্থিরতা যা সব চুপচাপ হয়ে গেলেও ভেঙে পড়ে না। আর এইটাই তোর চলাফেরার ধরন পুরো বদলে দেয়। একবার তুমি সেটা একটু হলেও অনুভব করলেই ফিরে যাওয়া কঠিন হয়ে যায়, কারণ তুমি সবকিছু বুঝে ফেলো নাই, বরং তুমি দেখেছো কি সম্ভব যখন তুমি নিজেকে থেকে পালানো বন্ধ করো, যখন তুমি কোনো কিছু দিয়ে ফাঁকা জায়গাটা পূরণ করার চেষ্টা ছেড়ে দাও, যখন তুমি বাইরে থেকে কোনো কিছু আশা করা বন্ধ করো যা তোমার অসম্পূর্ণতা মিটাবে। তার বদলে তুমি এমন কিছু তৈরি করা শুরু করো যা তোমার প্রতিফলন হয়, এমন কিছু যা টিকে থাকে যদিও পাশে আর কেউ না থাকে। আর এইটাই সেই পরিবর্তন যা বেশিরভাগ মানুষ কখনোই করতে পারে না। না, কারণ এটা অসম্ভব, বরং কারণ এটা সেই জায়গায় থাকতে হয় যেখান থেকে তারা পালাতে চেয়েছে। কিন্তু তুমি যদি এখনও এটা শুনছ, তাহলে তোমার একটা অংশ তো এটা বুঝতেই পেরেছে। আর যদি তুমি আরও গভীরে যেতে চাও, আরও স্পষ্টভাবে ভাবতে চাও, নিজেকে বিকৃত না করে বুঝতে চাও, এমন কিছু তৈরি করতে চাও যা সত্যিই তোমার নিজের মতো লাগে, তাহলে সাবস্ক্রাইব করার কথা ভাবো। এটা হবে তোমার সেই অংশের সাথে যুক্ত থাকার সিদ্ধান্ত যা অচেতনভাবে বাঁচতে চায় না। আর ঠিক সেখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। কোনো বড় কোনো নাটকীয় উপলব্ধিতে নয়, বরং ছোট ছোট ধারাবাহিক মুহূর্তগুলোতে, যেখানে তুমি নিজেকে সাথে থেকে থাকার সিদ্ধান্ত নাও, পালিয়ে যাওয়ার বদলে। যেখানে তুমি চিন্তাগুলোকে কোণে যেতে দাও, সাথে সাথে প্রতিক্রিয়া না দিয়ে। যেখানে তুমি শোনো, কিন্তু শুনে চুপ করানোর চেষ্টা করো না। এটা খুব সূক্ষ্ম, বাইরের চোখে প্রায় অদৃশ্য, কিন্তু ভিতর থেকে এটা তোমার ভিত্তি বদলে দেয়, যেটার উপর তুমি চলে আসছ। যা একসময় শূন্য মনে হতো, এখন সেটা স্থান মনে হতে শুরু করে। যা একসময় অতি ভার মনে হতো, তা এখন সামলানো যায় এমন মনে হয়। আর যা একসময় পালিয়ে যাওয়ার মতো কিছু মনে হতো, এটা আসলেই শেখার মতো কিছু মনে হতে শুরু করে। না যে ভাবনাগুলো বদলেছে, বরং তোমার সেগুলোর সাথে সম্পর্কটাই বদলেছে। আর ওই পরিবর্তনে একটা গুরুত্বপূর্ণ জিনিস পরিষ্কার হয়ে যায়। চুপ থাকা কোনো সমস্যা ছিল না, সেটা একটা দরজা ছিল। কারণ সত্যি কথা হলো, বেশিরভাগ মানুষ নিজেদের সম্পর্কে স্পষ্ট ধারণা না নিয়ে সম্পর্ক শুরু করে। তারা নিয়ে চলে প্রশ্ন যেঘার উত্তর তারা দেয়নি, অনুভূতি যেগুলো তারা মেনেনি, আর অনিশ্চয়তা যেগুলো তারা পুরোপুরি মোকাবেলা করেনি। বাইরে থেকে দেখা গেলে এটা যেন এড়িয়ে যাওয়া না, বরং এক ধরনের সম্পর্ক, চেষ্টা, অনুভূতির বিনিয়োগের মতো লাগে। কিন্তু ভিতরে অনেক সময় আরেক কিছু কাজ করে, একটা নীরব চাওয়া যে ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে, নিজের ভাবনার সঙ্গে খুব বেশি সময় একা থাকতে না চাওয়া। আর এখান থেকেই সব কিছু মিশে যেতে শুরু করে। কারণ যখন সম্পর্ক হয় পালানোর একটা উপায়, ভাগ করার উপায় না, তখন পুরো ভিত্তিটাই বদলে যায়। এটা ধীরে ধীরে ঘটে। নিজের থেকে পালানোর সিদ্ধান্ত তুমি সচেতনভাবে নাও না। তুমি শুধু সহজ যা মনে হয় তা আগে করতে শুরু করো। কারো দিনের কথা ভাবা অনেক সহজ, নিজের জীবনের দিকটা নিয়ে ভাবা অনেক কঠিন। অবিরত কথা বলে থাকাটা অনেক সহজ, নীরব হয়ে বসে থাকা আর এমন প্রশ্নের মুখোমুখি হওয়া অনেক কঠিন যাদের কোনো তাৎকালিক উত্তর নেই। একসাথে চলার অভ্যেসে নিজেকে ব্যস্ত রাখা অনেক সহজ, নিজের আসল চাহিদাগুলো খুঁজে বের করা অনেক কঠিন। আর সময়ের সঙ্গে সঙ্গে এই সহজটাই একটা নড়াচড়ার রূপ নেয়, যেখানে তোমার মনোযোগ সবসময় বাইরে চলে যায়, যেখানে তোমার স্থিতিশীলতার অনুভূতি তোমার বাইরে কোনো কিছুর ওপর নির্ভর করতে শুরু করে। যখন তোমার ভিতরের জগৎ সম্পর্কের ঘটনাগুলোর কাছে সেকেন্ডারি হয়ে যায়, শুরুতে সেটা কোনো ক্ষতির মতো লাগে না, বরং মনে হয় কাছাকাছি হচ্ছ, কিছু অর্থবহ কিছু গড়ছ,
আর অনেক দিক থেকে সেটা সত্যি। কিন্তু যখন সেই সম্পর্কের ওপর নিজের অনুসুলভ অংশগুলো চাপা পড়ে, তখন সেটা তার আসল মাত্রার চেয়ে বেশি বোঝা বহন করতে শুরু করে। এটা শুধু সঙ্গী দিতেই থেমে থাকে না, মনোযোগ সরানোর মাধ্যম হয়, শুধু সহায়তা দেয় না, স্থিতিশীলতার দায়িত্ব নেয়। আর এখান থেকেই সবকিছু এমনভাবে বদলায় যে বেশিরভাগ মানুষ সেটা প্রথমে খেয়ালও করে না। কারণ যখন কোনো সম্পর্ক শুরু করে তোমার ভিতরে যা যা মীমাংসা করনি তার সব ওজন বহন করতে, তখন সেটা আর শুধু অন্য মানুষটার ব্যাপার থাকে না, বরং একটা এমন কাঠামো হয়ে যায় যা তুমি নিজের মুখোমুখি হওয়া এড়ানোর জন্য ভরসা করো। এজন্যই যখন সেই ক্রমাগত বাইরের ফোকাস থেকে দূরে সরে যাও, তখন এটা এতটা তীব্র লাগে। যখন কথোপকথন ধীর হয়ে যায়, যখন উপস্থিতি আগের মতো থাকে না, যখন তুমি আর কারো উপর তোমার মনোযোগ সাজিয়ে নিচ্ছ না, তখন এক অপ্রত্যাশিত কিছু ঘটে। সেই ফাঁকা জায়গা যা রয়ে যায়, খালি থাকে বেশি দিন না, ধীরে ধীরে ভরে ওঠে সব কিছু দিয়ে, যেগুলো আগে পাশ কাটিয়ে দেওয়া হয়। ওই চিন্তাগুলো যেগুলো তুমি পুরোপুরি ভাবার সময় পাইনি, অনুভূতিগুলো যেগুলো তুমি সামলে রেখেছিলে বা উপেক্ষা করেছিলে, যাতে সবকিছু শান্তিপূর্ণ থাকে। তোমার পথ, তোমার পরিচয়, তোমার সিদ্ধান্ত নিয়ে প্রশ্নগুলো, এগুলো হঠাৎ করে আসে না, সব সময়ই ছিল, তুমি শুধু স্পষ্টভাবে দেখার জায়গা পাইনি। আর এই উপলব্ধি একটু অস্বস্তিকর হতে পারে, কারণ সমস্যা তোমার মধ্যে নেই, বরং কারণ এটা সত্যি কিছু। যে জিনিসটা এখনও ঠিকমতো বোঝা যায়নি, সেটা হলো সংযোগের সঙ্গে আসা নিরবিচ্ছিন্ন শক্তির বিনিময় ছাড়া তোমার মন ভিতরের দিকে ঘুরতে শুরু করে, যা একদম নতুন অনুভূত হয়। তুমি আর আগের মতো প্রতিক্রিয়া দেখাও না, বরং বেশি পর্যবেক্ষণ করো। আর পর্যবেক্ষণ স্পষ্টতা নিয়ে আসে, কিন্তু এর সঙ্গে দায়িত্বও আসে। কারণ একবার তুমি কিছু স্পষ্টভাবে দেখতে পেলে, সেটা উপেক্ষা করা কঠিন হয়ে যায়। যখন তুমি কোনো প্যাটার্ন চিনে নাও, তখন ভান করাও কঠিন হয়ে যায় যে সেটা নেই। এখান থেকে অনেকেই আবার জায়গাটা পূরণ করতে তাড়াহুড়ো করে, দুর্বলতাবশত নয়, বরং অভ্যেসের কারণে। কারণ নিজের মুখোমুখি হওয়ার জন্য একটা ধৈর্যের দরকার, যা বেশিরভাগ মানুষ কখনো অনুশীলন করেনি। এর মানে হলো অনিশ্চয়তার সাথে বসে থাকা, তা তৎক্ষণাৎ সমাধান করার চেষ্টা না করা। মানে হলো চিন্তাগুলোকে থাকতে দেওয়া, নিজের মনোযোগ অন্যদিকে সরানোর দরকার অনুভব না করা। আর এই পুরো প্রক্রিয়াটা প্রথমে কার্যকর মনে হয় না, এটা ধীর গতির মনে হয়, অস্পষ্ট লাগে, এমনকি মনে হয় তুমি কোনো স্পষ্ট অগ্রগতি করছো না। কিন্তু ভিতরে কিছু একটা বদলাচ্ছে। তোমার সেই অংশগুলো যেগুলো মানুষের সঙ্গে ক্রমাগত যোগাযোগে চাপা পড়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে স্পষ্ট হতে শুরু করছে। একলা থাকা আর নিজের সাথে থাকা দুটো আলাদা ব্যাপার, আর বেশিরভাগ মানুষ দ্বিতীয়টা পুরোপুরি অনুভব করেনি। একলা থাকা কখনো কখনো মনে হতে পারে যেন কিছুই নেই, বিশেষ করে যদি তুমি সবসময় বাইরের কোনো না কোনো জিনিস দিয়ে নিজের সময়টা ভরিয়ে রাখো। কিন্তু নিজের সাথে থাকা একদম আলাদা একটা জিনিস। এটা একটা সক্রিয় প্রক্রিয়া, যেখানে তুমি শুরু করো বুঝতে কেমন ভাবো, কিভাবে প্রতিক্রিয়া দাও, কিগুলো এড়াও, কিগুলো তোমার কাছে মূল্যবান। আর এই বোঝাটা আসে না মনোযোগ বিভ্রাট থেকে, আসে আসলেই উপস্থিত থাকার মধ্যে দিয়ে, সেই জায়গা দেওয়ার মধ্যে দিয়ে যেখানে তুমি নিজেকে স্পেস দিতে পারো। একদম তাড়াতাড়ি ওটা বদলানোর চেষ্টা না করলে ধীরে ধীরে সেই জায়গাটা কম ভয়ানক মনে হতে থাকে, কারণ সেটা পুরোপুরি ঠিক হয়ে যায়নি, বরং তুমি সেই জায়গার সঙ্গে পরিচিত হয়ে ওঠো। বুঝতে পারো যে তোমার যে অস্বস্তি লাগছিল সেটা পালানোর সংকেত ছিল না, বরং মনোযোগ দেওয়ার একটা আহ্বান। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তনে তোমার একাকিত্ব আর সম্পর্কের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায়। তুমি আর নিজেকে এড়িয়ে যাওয়ার জন্য সম্পর্ক খুঁজছ না, বরং এমন জায়গা থেকে সম্পর্ক বেছে নিচ্ছ যেখানে তুমি নিজের ব্যাপারে আগে থেকেই বোঝাপড়া করে গেছো। তুমি যেটা নিয়ে আসো সেটাই ব্যাপারটা ঠিক করে। কার্ল জং এটা এতটাই ভালোভাবে ধরেছিলেন যে আজও মানে রাখে। তিনি বলেছিলেন, যতক্ষণ তুমি অবচেতন মনকে সচেতন করো না, সেটা তোমার জীবন চালাবে, আর তুমি তাকে ভাগ্য বলবে। বেশিরভাগ মানুষ যা সম্পর্কের মধ্যে প্যাটার্ন, বারবার হতাশা, একরকম ফলাফল হিসাবে অনুভব করে, সেটার কারণ হলো তারা নিজের মধ্যে যেসব জিনিস পুরোপুরি খতিয়ে দেখে না। আর যেসব জিনিস খতিয়ে দেখা হয় না, সেগুলো হারিয়ে যায় না, শুধু অন্যরকম আকারে হাজির হয়, তোমার সিদ্ধান্তকে প্রভাবিত করে, কিন্তু তুমি পুরোপুরি সেটা বুঝতেই পারো না। তাই যখন বাইরের মনোযোগ সরিয়ে নেওয়া হয়, তখন যা থাকে সেটা শূন্যতা নয়, সেটা সচেতনতা। সব কিছু যা উপরের পৃষ্ঠার নিচে অপেক্ষা করছিল, তোমাকে বেশি চাপ দেওয়ার জন্য নয়, বোঝার জন্য। আর যদিও এই প্রক্রিয়াটা সবসময় আরামদায়ক নয়, এটা অবশ্যই দরকার, কারণ এর বাইরে গেলে সম্পর্ক হয় শুধুই বারবার একই চক্রে আটকে থাকা, বিকাশের জায়গা না হয়ে। কিন্তু এটার সঙ্গে কিছু বদলে যায়। তুমি সম্পর্কগুলোকে নিজের থেকে পালানোর মাধ্যম হিসাবে ব্যবহার করা বন্ধ করো, আর তাদেরকে এমন কিছু হিসাবে দেখো যা আসলে তোমার পরিবর্তনকে প্রতিফলিত করে। আর এখান থেকেই কিছু ছোট কিন্তু শক্তিশালী পরিবর্তন ধীরে ধীরে শুরু হয়। একবারে নয়, কোনো নাটকীয় মুহূর্তে নয়, বরং ছোট ছোট সিদ্ধান্তে, যা ধীরে ধীরে অন্যরকম লাগে।
কেউ বারবার তোমার সিদ্ধান্ত গঠন না করলে তোমার মন স্বাভাবিকভাবেই নিজের দিকে ঘুরে যায়। তুমি সেটা বুঝতে পারো যখন ছোটখাটো বিষয় নিয়ে চিন্তা করা শুরু করো। তোমার সময় কি করবে, আসলে কি উপভোগ করো, কি ঠিক মনে হয়, যেটা প্রথমে বুঝিয়ে বলার দরকার হয় না। শুরুতে এটা অচেনা লাগতে পারে, একটু অনিশ্চিত লাগতে পারে, কারণ তুমি সিদ্ধান্ত নেওয়ার অভ্যাসে নাও। কেউ কিভাবে গ্রহণ করবে সেটা ভাবছে না। কিন্তু সেই অনিশ্চয়তা কোনো বিভ্রান্তি নয়, সেটা হলো জায়গা। জায়গা যা সবসময় ছিল, শুধু পুরোপুরি তোমার ছিল না কখনো। যখন তুমি কারো সাথে খুব কাছের সম্পর্ক ভাগাভাগি করতে অভ্যস্ত, তখন সবচেয়ে ছোট সিদ্ধান্তগুলো অজান্তে মিলেমিশে যায়। তুমি তোমার সময়, পছন্দ, প্রতিক্রিয়া সমন্বয় করো, সবসময় সচেতন না হয়েও। সময়ের সাথে সেই সামঞ্জস্য স্বয়ংক্রিয় হয়ে যায়। তুমি আমি কি চাই সেটা পুরোপুরি বুঝার আগেই আমরা ভাবতে শুরু করো। আর এটা একটা ভালো মেলবন্ধন তৈরি করতে পারে, কিন্তু একই সাথে কিছু গুরুত্বপূর্ণ জিনিসও অস্পষ্ট করে দিতে পারে। কারণ যখন তোমার ভিতরের দিক নির্দেশনা সবসময় কারো অন্যের প্রত্যাশার সাথে মিল থাকে, তখন তোমার নিজের কণ্ঠস্বর ধীরে ধীরে কমে আসে। পুরোপুরি হারায় না, শুধু শোনা কঠিন হয়ে যায়। তাই যখন সেই বাইরের প্রভাব আর আগের মতো থাকে না, তোমার মন আবার নিজেকে ঠিক করতে শুরু করে। এটা এমন যেন একটা অবিরাম পটভূমির আওয়াজ উঠিয়ে ফেলা হয়েছে, যা তুমি আগে বুঝতেই পারোনি। প্রথমে সেই নীরবতা অদ্ভুত লাগে, কিন্তু ধীরে ধীরে সেটা পরিষ্কার হতে শুরু করে। তুমি খেয়াল করতে শুরু করো তুমি আসলেই যে জিনিসগুলো পছন্দ করো আর যেগুলো কেবল অভ্যাসে হয়ে গেছে, সেই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে শুরু করো। বুঝতে পারো কখন তুমি অভ্যাসে কোনো সিদ্ধান্ত নিয়েছো আর কখন সত্যিকার অর্থে নিজের ইচ্ছে অনুযায়ী কিছু বেছে নিয়েছো। এই সচেতনতা শুধু তোমার কাজের ধরনে বদল আনে না, বরং নিজের সিদ্ধান্তের প্রতি তোমার সম্পর্ককেও বদলে দেয়। এই প্রক্রিয়ায় একটা স্বাধীনতা আসে, যা দৃষ্টিনন্দন বা জোরালো নয়, বরং শান্ত আর স্থির। সেটা এমন মুহূর্তেগুলোতে আসে যখন তুমি বুঝতে পারো যে তুমি আর আগের মতো দ্বিধায় পড়ছ না, মাথায় নানা ভাবনা ঘুরিয়ে দেখছ না। প্রতিক্রিয়ার আগেই নিজের চিন্তা ঠিক করে ফেলা, ঠিক যেন ভাবনাগুলো পুরোপুরি তৈরি হওয়ার আগেই সিদ্ধান্ত নেওয়া, কাজ করা, অনুভব করা। এটা যতটা সহজ মনে হয়, ততটা অনেকেই আসলে পুরোপুরি অনুভব করতে পারে না। কারণ বেশিরভাগ সিদ্ধান্ত অনেক স্তরে চিন্তাভাবনার মধ্যে দিয়ে যায়, যা সিদ্ধান্তের সাথে সম্পর্কিত নয়, বরং সেটা কিভাবে অন্যরা দেখবে সেটার ভাবার। স্টোইকরা এটা এমনভাবে বুঝেছিল যা আজও খুব প্রাসঙ্গিক মনে হয়। তারা বিশ্বাস করত স্বাধীনতা মানেই শুধু কিছু পাওয়া নয়, অসংখ্য অপশন থাকলেও বিষয়টা হলো বাইরের কোনো কিছুর দ্বারা নিজের নিয়ন্ত্রণ হারানো উচিত না। আর তোমার নিয়ন্ত্রণের বাইরে সবচেয়ে কম কিছু নেই অন্য কারো ইমোশন, প্রত্যাশা বা প্রতিক্রিয়ার চেয়ে। যখন তোমার দিক নির্দেশনা ওইসব জিনিসের উপর নির্ভর করে, এমনকি সামান্য হলেও, তখন তোমার স্বাধীনতা এমনভাবে সীমাবদ্ধ হয় যা সহজে নজরে পড়ে না। বাইরের দিক থেকে হয়তো তুমি স্বাধীন মনে করতে পারো, কিন্তু ভিতরে একটা অবিরাম দরকষাকষি চলে, একটা নীরব সমন্বয় যা তোমার আচরণকে গঠন করে। তুমি সেটা পুরোপুরি বুঝতে পারো না। যখন ওই নির্ভরতা ধীরে ধীরে কমতে শুরু করে, তখন ভিতরে একটা পরিবর্তন আসে। তুমি এক ধরনের আলাদা স্থিরতা অনুভব করতে শুরু করো, যা তোমার চারপাশের পরিবেশের ধারাবাহিকতা থেকে আসে না, বরং নিজের ভিতর থেকে আসে। তুমি আর বাইরের কোনো লক্ষণ বা সংকেতের ওপর ভরসা করো না তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য। তুমি আর কাউকে ওকে বলার অপেক্ষায় থাকো না, যেটা তোমার নিজের অনুভূতি সত্যতা নিশ্চিত করবে। তুমি কোনো নির্দিষ্ট ভারসাম্য বজায় রাখতে নিজেকে থামাও না, বরং তোমার কাজগুলো সরাসরি তোমার নিজের বোঝাপড়ার সাথে মিলতে শুরু করে। আর সেই সামঞ্জস্য একটা পরিষ্কার অনুভূতি তৈরি করে, যেটার জন্য বারবার জোর দেওয়ার দরকার পড়ে না। মানে এটা না যে তুমি অন্যদের নিয়ে ভাবা বন্ধ করে দাও বা নির্বিকার হয়ে পড়ো, বরং তোমার সিদ্ধান্তগুলো তাদের উপস্থিতির ওপর আর নির্ভর করে না। তুমি এমন কিছু বেছে নাও না যেটা পরিস্থিতি মসৃণ বা পূর্বানুমানযোগ্য রাখবে, বরং এমন কিছু বেছে নাও যেটা তোমার জন্য সত্য মনে হয়। আর এই পরিবর্তন একাকিত্বের পুরো অনুভূতিটা বদলে দেয়। এটা আর কোনো অস্থায়ী বা অসম্পূর্ণ কিছু মনে হয় না, বরং একটা সচেতন সিদ্ধান্ত হিসাবে অনুভূত হয়। কিছু যে তুমি ব্যবহার করছো না, যে কোনো কিছু পার হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছো। অবশ্যই এর মানে এটা না যে সব সিদ্ধান্ত সহজ হয়ে যাবে, বরং কিছু সিদ্ধান্ত আরও কঠিন হয়ে ওঠে, কারণ এবার পুরো দায়ভার তোমার ওপর। আর কেউ নেই যার সাথে তুমি সেই দায়িত্ব ভাগ করে নিতে পারো, কেউ নেই যার ওপর ভরসা করতে পারো যখন সবকিছু অনিশ্চিত মনে হয়। কিন্তু এই দায়িত্বটাই তোমার দিশারি শক্তিশালী করে, কারণ প্রতিটি সিদ্ধান্ত তুমি নিজেই নিচ্ছ, কোনো আপোষ থেকে নয়, কোনো সমন্বয় থেকে নয়, প্রত্যাশার থেকে না। সময়ের সঙ্গে যা গড়ে ওঠে তা আত্মবিশ্বাসের চেয়েও গভীর কিছু, সেটা হলো নিজের প্রতি বিশ্বাস। এপিকটেটাস এই ভাবনাটা খুব সহজ ভাষায় বলেছিলেন, যে নিজের মালিক নয় সে কখনো মুক্ত নয়। সেই মালিকানা মানে কঠোর নিয়ন্ত্রণ নয়, বরং নিজের প্রতি বোঝাপড়া, জানাটা যে কি তোমাকে প্রভাবিত করে, কি তোমাকে চালিত করে, কি তোমার সিদ্ধান্তগুলো গড়ে তোলে। আর যখন তুমি বারবার কারো অন্যের উপস্থিতিতে মানিয়ে নিতে থাকো, তখন সেই বোঝাপড়া ম্লান হয়ে যেতে পারে। কিন্তু যখন তোমার নিজেকে স্পষ্টভাবে পর্যবেক্ষণের জন্য জায়গা থাকে, তখন সবকিছু পরিষ্কার হয়ে ওঠে। ওই পোস্তায়ন পরিবর্তনের ছাড়া তুমি সরাসরি সেই প্রভাবগুলো দেখতে শুরু করো। আর একবার তুমি সেটা বুঝে গেলে, তোমার একটা পছন্দ থাকে, তুমি আগের মতোই চলতে পারো অথবা ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারো। চাপের কারণে নয়, সচেতনতার কারণে।
তুমি তোমার কাজগুলো তোমার আসল মূল্যের সাথে মিলিয়ে নিতে পারো, না যে মুহূর্তে যা সহজ মনে হয়। আর সেই মিলন একবারে ঘটে না, ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে গড়ে ওঠে, যা তোমার স্বাধীনতাকে কমায় না, বরং শক্তিশালী করে। সেই প্রক্রিয়ার ফলাফল একাকিত্ব নয়, এটা হলো স্পষ্টতা, যা তোমার জন্য কি গুরুত্বপূর্ণ, তুমি কোন দিকেই এগোতে চাও এবং তুমি আসলে কেমন জীবন গড়তে চাও সেটা বুঝতে সাহায্য করে। সেই স্পষ্টতাই পরবর্তীতে সব কিছুর ভিত্তি হয়ে দাঁড়ায়, কারণ যখন তোমার দিকনির্দেশনা বাইরের প্রভাব থেকে নয়, তোমার নিজের ভিতর থেকে আসে, তখন সেটা অনেক বেশি স্থির হয়, কম প্রতিক্রিয়াশীল হয়, কম নির্ভরশীল হয়, আর বেশি সচেতন হয়। আর সেই সচেতনতার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ জিনিস স্পষ্ট হয়ে ওঠে। তুমি শুধু তোমার জীবনকে পথ চলা করছো না, তুমি সেটা গড়ে তুলছ। সেটা শুধু যেটা তোমার সাথে মানায় সেটা অনুসারে নয়, কাউগো প্রত্যাশার ওপর না ভরসা করে, বরং নিজের আসল পরিচয়ের সঙ্গে মিল রেখে সিদ্ধান্ত নেওয়া। শুরুতে সেটা হয়তো ছোট একটা পরিবর্তন মনে হবে, কিন্তু সেটা পুরো পথে এগিয়ে যাওয়ার ধরনটাই বদলে দেয়। কিন্তু এই স্বাধীনতা কোনো বাধা ছাড়া আসে না। যদি স্পষ্টতা ঝটপট সন্দেহের জায়গা নিত, যদি একবার নিজের পক্ষে দাঁড়ালে সবকিছু স্থির আর নিশ্চিত মনে হতো, তাহলে সহজ হতো। কিন্তু বাস্তবতা তো এমন নয়। তোমার একটা অংশ চুপচাপ পিছিয়ে আসে, প্রথমে খুব সামান্য, পরে আরও স্পষ্ট হয়ে তোমাকে সেই পরিচিত অনুভূতির কথা মনে করিয়ে দেয়। রুটিনগুলো, একসাথে কাটানো মুহূর্তগুলো, এমন কেউ আছে বলেই একটা অনুভূতি। যদিও সেগুলো এখন তোমার সঙ্গে পুরোপুরি মেলে না, তবু সেগুলো একটা আরাম দিত। আর আরাম এক ধরনের জিনিস যা নিজেকে জরুরি বলে সাজায়, তাই ভাবতে বাধ্য করে যে সেটা থেকে দূরে যাওয়া কি ভুল ছিল, যদিও গভীর কোনো একটা জায়গায় তুমি জানো তা ভুল ছিল না। পরিচিতির প্রতি সেই টানটা এলোমেলো না, সেটা সময়ের সঙ্গে গড়ে ওঠে, বারবারের অভ্যাসে মজবুত হয়, আবেগ দিয়ে শক্তিশালী হয়। যত বেশি কিছু তোমার রুটিনের অংশ হয়, তোমার মন যত বেশি এটা স্থিরতার সঙ্গে জুড়ে ফেলবে, আর সেটা যখন বদলে যাবে, ইভেন যদি সেটা ভালোর জন্যই কেন, তোমাকে এমন লাগতে পারে যেন কিছু গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে। আসলে হারায়নি, কিন্তু তোমার সিস্টেম এখনও সেই পরিবর্তনের সঙ্গে খাপ খায়নি। সে এখনও সেই পুরনো রুটিনের ওপর কাজ করছে, যা তোমার বর্তমান বাস্তবতার সাথে মেলে না। আর এই পুরনো আর নতুনের ফাঁকে সন্দেহ জন্মাতে শুরু করে। সেটা সবসময় স্পষ্টভাবে আসে না, কখনো কখনো খুব হালকা, এমনকি মাঝে মাঝে একটা ছোট ভাবনা হিসেবে আসে যে তুমি পেছনে পড়ে যাচ্ছ। একটা তুলনা যা তুমি করতে চাওনি, এমন একটা মুহূর্ত যখন তুমি ভাবতে শুরু করো এই পথটা দীর্ঘমেয়াদে টিকবে কিনা। আর সেই ভাবনাগুলো বিশ্বাসযোগ্য মনে হতে পারে, সত্য বলেই নয়, বরং পরিচিতি হওয়ার কারণে। এগুলো প্রতিধ্বনি তোলে যা তুমি শুনেছ, দেখেছ, বা যা তোমাকে শেখানো হয়েছে যে একটা পরিপূর্ণ জীবন কেমন হওয়া উচিত। আর যখন তোমার ভিতর কিছু একটা অন্যদিকে যেতে শুরু করে, তখন সেই পুরনো বিশ্বাসগুলো হঠাৎ হারিয়ে যায় না, বরং তারা প্রতিরোধ করে। তুমি লক্ষ্য করতে শুরু করো কতটা গভীরভাবে কিছু ধারণা এমনভাবে মগজে গেঁথে যায় যে কারো সঙ্গে থাকা মানেই উন্নতি, একা থাকা মানে কিছু একটা কমতি আছে, আর সঙ্গী ছাড়া সময় কাটানো মানে অপেক্ষা করা। এসব ধারণা সবসময় একটা জায়গা থেকে আসে না, ধীরে ধীরে সংস্কৃতি, পর্যবেক্ষণ আর বছরের পর বছর ধরে সূক্ষ্ম প্রভাবের মাধ্যমে গড়ে ওঠে। আর যেহেতু এগুলো এতটাই সাধারণ, তাই প্রায় কেউ এগুলো নিয়ে প্রশ্ন তোলে না। এগুলো হয়ে ওঠে সেই মানসিক ধারণা যা তোমার নিজের জীবনকে বুঝতে সাহায্য করে। কিন্তু মাঝে মাঝে এমন মুহূর্ত আসে যা ওই ধারণাগুলোর সঙ্গে মেলে না। যখন তুমি একা থাকো আর সেখানে কোনো অভাব বা অসম্পূর্ণতা না বোধ করে, বরং এক ধরনের স্পষ্টতা অনুভব করো, যেখানে নিজেকে বদলানোর চাপ নেই, কোনো জবাব দেওয়ার দরকার নেই, আর কিছু হওয়ার প্রত্যাশাও নেই, শুধু তুমি যা সেই মুহূর্তে সেটাই। আর সেই মুহূর্তগুলোতে কিছু একটা আলাদা লাগে, কোনো আওয়াজ বেশি নয়, বেশি উত্তেজনাপূর্ণ নয়, বরং বেশি সত্যিকারের, বেশি মাটির সাথে জড়িত, কম ঝাঁকঝমক এবং কম ছাটা। এটা একটা এমন পার্থক্য তৈরি করে যা উপেক্ষা করাই মুশকিল, কারণ যদি একা থাকা সত্যিই কিছু না থাকার সমান হতো, তাহলে ওই মুহূর্তগুলোই থাকতো না। সেই পার্থক্যের মধ্যে থেকেই শুরু হয় প্রতিরোধের জোর কমে যাওয়া। তুমি বুঝতে শুরু করবে যে একাকিত্বের অবস্থা থেকে অস্বস্তি আসছে না, বরং সেটা আসছে তোমার শেখানো বিশ্বাস আর তোমার আসল অভিজ্ঞতার মধ্যে দ্বন্দ্ব থেকে। তোমার এক পাশ কাজ করছে পুরানো ধারণার ওপর, আর অন্য পাশ সরাসরি অভিজ্ঞতার ওপর প্রতিক্রিয়া দেখাচ্ছে, আর এই দুইটাই সবসময় মিলবে না। মন সাধারণত পুরনো জিনিসকেই বেশি পছন্দ করে, যদিও সেই জ্ঞান অসম্পূর্ণই হোক, কিন্তু অভিজ্ঞতা আস্তে আস্তে ওই বিশ্বাসগুলোকে বদলাতে পারে, জোর করে নয়, বরং বারবার ঘটার ফলে। তুমি যত বেশি সেই জায়গায় থাকো, কিছু একটা বদলে যায়। প্রশ্নগুলো হারিয়ে যায় না, কিন্তু সেগুলো স্বর বদলে যায়। এখন আর প্রশ্ন ওঠে না তুমি কি কিছু মিস করছো, বরং হয় তুমি আসলে কি পাচ্ছ।
কম হয় বাইরের দৃষ্টিতে কেমন দেখাচ্ছে, বেশি হয় ভিতর থেকে কেমন লাগছে। আর এই বদলটা একেবারে হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়, বারবার স্পষ্ট মুহূর্তের মাধ্যমে, যা প্রথমের অস্বস্তির থেকে বেশি বড় হয়ে ওঠে। তুমি তোমার নিজের অভিজ্ঞতার ওপর বেশি বিশ্বাস করতে শুরু করো, সেই ধারণাগুলোর চেয়ে যা বছরের পর বছর ধরে তোমার মাথায় ছিল। তবুও প্রতিরোধ পুরোপুরি হারিয়ে যায় না, সেটা বিভিন্ন রূপে চোখে পড়ে, কখনো নস্টালজিয়ার মতো, কখনো তুলনার মতো, আবার কখনো চুপচাপ একটা টানা হিসেবে ফিরে যাওয়ার জন্য, কারণ পরিচিত জিনিসগুলো বুঝতে সহজ। কিন্তু এখন একটা পার্থক্য আছে, তুমি সেটা যেমন আছে তেমনই দেখতে পারো, বুঝতে পারো যে ওর টান সবসময় তোমার জন্য ভালো জিনিসের সাথে মেলে না, বরং পরিচিতির সাথে মেলে। আর এই সচেতনতা অনুভূতি আর তোমার প্রতিক্রিয়ার মাঝে একটা ফাঁকা জায়গা তৈরি করে। আর একবার তুমি সেটা বুঝে গেলে, অল্প সময়ের জন্য হলেও যখন তুমি বুঝতে শুরু করো যে সেই প্রত্যাশাগুলো তোমাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে, তখন তুমি বুঝতে পারো যে তুমি যে পথে এগোচ্ছ সেটা কোনো আগে থেকে ঠিক করা নিয়ম মেনে চলতে হবে না, সেটা ঠিক হতে হবে। সেটা এমন কোনো ধারা অনুসরণ করতে হবে না যা অন্যরা স্বীকার করে, বরং সেটা শুধু তোমার নিজের জন্য অর্থপূর্ণ হতে হবে, যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো, যা তুমি এখন বুঝতে পারো। আর এই উপলব্ধি প্রতিরোধ কমায় না, কিন্তু তোমার প্রতিরোধের সঙ্গে সম্পর্ক বদলে দেয়। একবারে প্রতিক্রিয়া দেখানোর বদলে তুমি সেটা পর্যবেক্ষণ করতে শুরু করো, কখন সেটা আসে, কি ট্রিগার্স করে, কিভাবে সেটা তোমাকে টেনে নিয়ে যেতে চায়, সেগুলো লক্ষ্য করতে শুরু করো। কোথাও পরিচিত কিছুতে ফিরে যাওয়া, আর সেই নজরে তুমি একটা নিয়ন্ত্রণ পেতে শুরু করো, যা জোর জবরদস্তি না, বরং ইচ্ছাকৃত। আর তুমি আর প্রত্যেকটা সন্দেহে দৌড়ে পালাও না, তুমি ঠিক করো কিভাবে তার মোকাবিলা করবে। যা থাকে সেটা একটু শান্ত কিন্তু শক্তিশালী, একটা বাড়তে থাকা বোঝাপড়া যে যা অচেনা লাগে সেটা মোটেই ভুল নয়, আর যা পরিচিত লাগে তা সবসময় সঠিকও নয়। আর এই বোঝাপড়ায় বাধাটা তার প্রভাব হারায়, সেটা শুধু প্রক্রিয়ার আরেকটা অংশ হয়ে যায়। শান্ত মুহূর্তগুলোতে সেটা যে কোনো কিছুর দ্বারা নির্ধারিত হয় না, তখন অন্য কিছু ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। একবারেই না, বরং ধীরে ধীরে, যেমন কোনো প্রতিবিম্ব যত বেশি দেখবে তত পরিষ্কার হবে। তুমি দেখতে শুরু করো কতটা তোমার পরিচয় আসলে অন্য কারো প্রতিক্রিয়ায় গড়ে উঠেছে। যেভাবে তুমি কথা বলো সেভাবে প্রতিক্রিয়া দেখাও, এমনকি যেগুলো পছন্দ করো বলে বলো। তখন এসব কিছু জোর করে মনে হতো না, বরং স্বাভাবিক মনে হতো, যেন তুমি শুধু মানিয়ে নিচ্ছ, মনোযোগী হচ্ছ, কোনো কিছুতে যুক্ত হচ্ছ। আর অনেক দিক থেকে সত্যি এমনটাই ছিল। কিন্তু বারবার অভ্যস্ত হওয়া ধীরে ধীরে পরিচয়েই মিশে যায়। যা শুরু হয় সামঞ্জস্য হিসেবে, ধীরে ধীরে তা হয়ে ওঠে তুমি যাকে বিশ্বাস করো সেই মানুষটা। এটা স্পষ্টভাবে ঘটে না, বেশিরভাগ সময় তুমি সচেতনভাবে নিজের পরিবর্তনের সিদ্ধান্ত নাও না। এটা ছোট ছোট সিদ্ধান্তের একটা ধারাবাহিকতা। একটু মনোভাব নরম করো, একটু প্রতিক্রিয়া দেরি করো, পরিচিত কিছু বেছে নাও, এমন কিছু যা তুমি আসলে চাও না, শুধু যাতে সবকিছু শান্তিপূর্ণ থাকে। প্রতিটা সিদ্ধান্ত ছোট মনে হয়, যুক্তিসঙ্গত, এমনকি পরিপক্কও মনে হয়, আর এর কোনো তাৎক্ষণিক প্রভাবও থাকে না। তুমি সেটা নিয়ে প্রশ্ন করো না, আসলে অনেক সময় মনে হয় এটা করাটাই ঠিক, যেন তুমি বড় হচ্ছ, আরও নমনীয় আর বুঝদার হয়ে উঠছ। কিন্তু যা ততক্ষণে স্পষ্ট হয় না সেটা হলো সেই সিদ্ধান্তগুলো জমা হয়ে যাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে সেই ভার্সন তোমার বহন করা সহজ হয়ে যায়, সেটা প্রেডিক্টেবল, মানিয়ে নেওয়া যায় এমন, প্রত্যাশার সঙ্গে খাপ খায়। কিন্তু সেটা একটু দূরে থাকে আসল থেকে, পুরোপুরি না হলেও এতটুকু যে যখন তুমি সেই পরিস্থিতির বাইরে বের হও তখন একটা ভিন্ন অনুভূতি হয়। যখন তুমি আর সেই পরিবেশে নেই, আর আগের মতো মানিয়ে নিতে পারছো না, তখনই লক্ষ্য করো সেই ফাঁকটা, তোমার আসল অনুভূতির আর তোমার দেখানো আচরণের মধ্যে পার্থক্য। যখন আর কেউ থাকে না তোমার জবাব দেওয়ার জন্য, তখন ওই পার্থক্যটা প্রথমে অবাক করা বা মাথা ঘুরিয়ে দেওয়া লাগতে পারে। কারণ এখন তোমার কাছে আর সেই ধারাবাহিক প্রতিক্রিয়া চক্র নেই, বরং একদম সরাসরি কিছু একটা হাতে আছে। তোমাকে আর প্রতিক্রিয়া আন্দাজ করতে হয় না, টোন বদলাতে হয় না, তোমার পছন্দ আর কারো প্রত্যাশার সাথে মিলিয়ে নিতে হয় না। আর সেই অ্যাডজাস্টমেন্টের অভাবে তোমার স্বাভাবিক প্রতিক্রিয়াগুলো আবার ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। যেসব মতামত তুমি আটকে রেখেছিলে, যেসব আগ্রহ তুমি পাশে রেখেছিলে, যেসব চিন্তার ধারা তোমার চলমান পরিবেশের সাথে মেলেনি, এগুলো সব একবারে ফিরে আসে না, ধীরে ধীরে ফিরে আসে যখন তুমি নিজেকে ফিল্টার ছাড়া থাকার সুযোগ দাও। এখানেই অদ্ভুত লাগতে পারে, কারণ তুমি আর সেই সংস্করণের নিজের থেকে কাজ করছো না, যেটা তোমার ধারাবাহিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে তৈরি হয়েছিল। তুমি এমন কিছুর সঙ্গে পুনরায় সংযুক্ত হচ্ছ যেটা অনেক দিন ধরে বাদ পড়েছিল, কিছুদিন ধরে পুরোপুরি প্রকাশ পাওয়া হয়নি, আর সেই প্রক্রিয়া
প্রক্রিয়াটা সবসময় মসৃণ হয় না। একটা সময় আসে যখন তুমি পুরোপুরি নিশ্চিত হও না কিটাই সঠিক, কারণ তুমি আলাদা করতে চাচ্ছ কিটা তোমার জন্য গৃহীত হয়েছে আর কিটা আসলেই তোমার। কিন্তু সেই অনিশ্চয়তাটা প্রক্রিয়ার একটা অংশ। সেটাই সেই জায়গা যেখানে স্পষ্টতা ধীরে ধীরে গড়ে ওঠে, বাহ্যিক স্বীকৃতি থেকে নয়, সরাসরি অভিজ্ঞতা থেকে। সময়ের সাথে সাথে যা স্পষ্ট হয়ে ওঠে সেটা হলো তোমার যা মনে হয়েছিল সেটার অনেকটাই আসলে প্রতিক্রিয়া, সম্পর্ক বজায় রাখার জন্য একটি প্রতিক্রিয়া, জিনিসগুলো ব্যালেন্স রাখার জন্য যাতে কোনো গোলমাল না হয়। আর সেই রেসপন্সগুলো অবশ্যই কোনো না কোনো কাজে লাগত, কিন্তু সেগুলো সবসময় তোমার গভীর পছন্দ বা মূল্যবোধের সাথে মিলত না। সেগুলো ছিল কাজ চালানোর জন্য, আসল বা স্বতঃস্ফূর্ত নয়। আর যখন তুমি সেই প্যাটার্ন থেকে বাইরে আসো, এমনকি সাময়িকভাবে, তখন ওই পার্থক্যটা স্পষ্ট দেখতে পাও। কার্ল জাং একবার বলেছিলেন, জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হলো নিজের আসল স্বরূপে পরিণত হওয়া। এই প্রক্রিয়াটা নতুন কিছু যোগ করার ব্যাপার নয়, বরং সেই সব কিছু সরিয়ে ফেলার ব্যাপার যা কখনোই তোমার পুরোটাই ছিল না, অর্থাৎ অভিযোজনের স্তরগুলো। সময় যত বাড়ে, প্রত্যাশা আর মানিয়ে নেওয়ার একটা ধারা তৈরি হয়, আর এই পরিস্থিতিতে সিঙ্গেল থাকা সেই প্রক্রিয়াকে সামনে নিয়ে আসে। কারণ একা থাকা নিজেই কোনো ম্যাজিক না, বরং এটা সেই ক্রমাগত প্রভাবকে দূর করে দেয় যা তুমি পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু তোমার আচরণ গড়ে তোলে। যখন সেই প্রভাব কমে আসে, তোমার নিজের পরিচয় আবার নতুনভাবে গড়ে ওঠে। তখন তুমি এমন সিদ্ধান্ত নিতে শুরু করো যা কোনো সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য নয়, বরং যা সত্যি তোমার সাথে খাপ খায়। তুমি নিজের ভাবনাগুলো প্রকাশ করতে শুরু করো, অন্য কারো প্রত্যাশার ছাকে না বেঁধে। তুমি বুঝতে পারো কি তোমাকে উজ্জীবিত করে, কি তোমার সঙ্গে খাপ খায়, আর কি খাপে বসে না। এই বোঝাপড়া আস্তে আস্তে গড়ে ওঠে, বারবার সেই মুহূর্তগুলোতে যখন তুমি নিজের বোঝাপড়ার উপর ভিত্তি করে সাড়া দাও, অভ্যাসের ওপর নয়। সময়ের সাথে সাথে যা নিজেকে রক্ষা করা সহজ মনে হতো, সেটা কম জরুরি লাগতে শুরু করে, কারণ সেটা ভুল ছিল না, বরং অসম্পূর্ণ ছিল। সেটা তৈরি হয়েছিল পরিস্থিতি, পারস্পরিক সম্পর্ক আর কিছুর মধ্যে মানিয়ে চলার দরকারে। আর যদিও এতে কিছু মূল্য আছে, তোমার বাইরের একটা অংশকে তুমি আসলে সেটা বুঝতে পারাটাও মজার ব্যাপার, যেখানে বারবার নিজের ছবি বদলানোর দরকার পড়ে না, অপেক্ষা করতে হয় না, আর নিজের সবকিছু কাউকে খাপ খাওয়ানোর দরকার পড়ে না। তখন যা থাকে সেটা একটু শান্ত কিন্তু অনেক বেশি স্থির, এমন একটা ভার্সন তোমার যা চলতে থাকতে বারবার বদলাতে হয় না, যা বাইরের কিছু ধরে রাখতে নয়, বরং নিজের ভিতরের কিছু বুঝতে তৈরি। আর এই ভার্সনটা হয়তো চেনা একটু সময় নিতে পারে, কিন্তু যতই চিন্তা করবে ততই স্পষ্ট হবে। তুমি যখন কোনো জায়গাকে বাধা ছাড়া থাকতে দাও আর ওই পরিষ্কার ভাবনায় কিছু একটা বদলে যায়, তখন তুমি আর নিজের পরিচয় ধরে রাখার চেষ্টা করো না, বরং একটা নতুন পরিচয় খুঁজে পাও। তখন এমন কিছু ঘটে যাকে প্রথমে বোঝানো কঠিন, কিন্তু একবার অনুভব করলে আর অগ্রাহ্য করা যায় না। একাকিত্ব আর যেন কোনো ফাঁদ না হয়ে বরং একটা জিনিস হয়ে ওঠে যেটা তুমি নিজেই কাজে লাগাও। সেই নীরবতা যা আগে ভারী লাগতো, এখন খোলা মনে হয়, খালি নয় বরং উপলব্ধ। তোমার চিন্তা ভাবনা হারিয়ে যায় না, কিন্তু এগুলো বুঝতে সহজ হয়। চারপাশে কম গোলমাল থাকে, কম বিঘ্ন ঘটে, তাড়াতাড়ি জবাব দেওয়ার চাপ কম থাকে। আর তাই তুমি এগুলো স্পষ্টভাবে দেখতে শুরু করো। শুধু তুমি কি ভাবো তাই নয়, তুমি কিভাবে ভাবো তাও বুঝতে পারো। শুধু তুমি কি অনুভব করো তাই নয়, সেই অনুভূতিগুলো কোথা থেকে আসছে তাও জানতে পারো। জীবন হঠাৎ করে সহজ হয়ে যায় না, বরং অনেক ক্ষেত্রে এটা বেশি সততার হয়। তুমি আর আগের মতো বিভ্রান্তিতে ভরসা করতে পারো না, বারবার তোমার মনকে বাইরে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যেতে পারো না যখন কিছু অসুবিধাজনক লাগে। কিন্তু সেই অসুবিধার প্রতি প্রতিক্রিয়া দেখানোর বদলে তুমি প্রথমে সেটার সঙ্গে বসে থাকো, সেটা দেখতে থাকো, ঝটপট কিছু পরিবর্তন করার চেষ্টায় না গিয়ে। আর যেই জায়গা থেকে তুমি প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে শুধু পর্যবেক্ষণ শুরু করো, সেখান থেকেই একটা গভীর কিছু শুরু হয়। কারণ যখন তুমি সবসময় প্রতিক্রিয়া দিচ্ছ, তখন তুমি নিজের অভিজ্ঞতা থেকে একটু পিছিয়ে থাকো। কিন্তু যখন তুমি শুধু দেখো, তখন তুমি সেখানে পুরোপুরি উপস্থিত থাকো। সেই উপস্থিতি একটা জায়গা তৈরি করে, আর ওই জায়গায় তোমার সিদ্ধান্তগুলো ধীরে ধীরে বদলাতে থাকে। কারণ তুমি নিজের উপর জোর দিয়ে ভিন্নভাবে কাজ করছো না, বরং তুমি অনেক পরিষ্কারভাবে দেখতে পারছো আসলে কি হচ্ছে। তুমি এমন কিছু প্যাটার্ন ধরতে শুরু করো যা আগে চোখে পড়তো না। নিজের উপর নজর রাখো, এমন অভ্যাসে পড়ার আগে যেগুলো আগে স্বাভাবিক মনে হতো। তুমি ভিন্ন ধরনের প্রশ্ন করতে শুরু করো, বিভ্রান্তির জন্য নয়, কেবল কৌতূহলের জন্য। আর সব প্রশ্নে তো সঙ্গে সঙ্গে উত্তর পাওয়ার দরকার নেই, মাঝে মাঝে শুধু প্রশ্ন করাই যথেষ্ট, যাতে তোমার চিন্তার ধারা বদলে যায়। এটাই হলো সেই জায়গা যেখানে উন্নতি আর কোনো বিমূর্ত কথা থাকে না, বরং বাস্তব হয়ে যায়। এটা আর কোনো ধারণা বা তত্ত্ব নিয়ে নয় যা তুমি আগে শুনেছ, এটা আসলে নিয়ে তুমি কেমন করে বাঁচছ, কেমন করে ভাবছ, ভিতরের যে ঘটনা ঘটে তার প্রতিক্রিয়া দিচ্ছ, শুধু বাইরের ঘটনার নয়। এই ধরনের উন্নতি তাড়াতাড়ি হয় না, সময়ের সঙ্গে ধীরে ধীরে গড়ে ওঠে, নিয়মিত মনোযোগ দিয়ে, বারবার এমন মুহূর্তে যখন তুমি মনোযোগী থাকার সিদ্ধান্ত নাও আর মনোযোগ হারিয়ে ফেলার বদলে উপস্থিত থাকো।
এখানে আরেক ধরনের শৃঙ্খলাও তৈরি হতে থাকে, সেটা হলো নিজের উপর জোর জবরদস্তি করে রুটিনে আটকে থাকা শৃঙ্খলা নয়, বরং সেটা আসে যখন তুমি বুঝতে পারো তুমি কেন যা করো সেটা যখন নিজেই লক্ষ্য করো, তখন দেখো কি কি কারণে কিছু ফলাফল আসে, কি তোমার স্পষ্টতা বাড়ায় আর কি সেটা ভাঙে। এই সচেতনতা স্বাভাবিকভাবেই তোমার আচরণে প্রভাব ফেলে। তুমি এমন সিদ্ধান্ত নিতে শুরু করো যা তোমার দেখা কথাগুলোর সাথে মিলে, বাধ্য হয়ে নয়, বরং কারণ এটা যুক্তিসঙ্গত। এপিকটেটাস একবার বলেছিল, প্রথমে নিজেকে বলো তুমি কি হতে চাও, তারপর করো যা করতে হবে। এই প্রক্রিয়াটা কোনো নতুন পরিচয় তৈরি করার নয়, বরং যা আগে থেকেই আছে সেটা চিনে নেওয়ার ব্যাপার। যখন সব ফালতু জিনিস বাদ দিয়ে একাকিত্বকে ইচ্ছেকৃতভাবে ব্যবহার করা হয়, তখনই সেই স্বীকৃতি ঘটে। তুমি আর ভাবতে না হয় কি হওয়া উচিত, বরং যা আছো সেটা লক্ষ্য করছো, আর সেখান থেকে কি গড়ে তুলবে ঠিক করছো। যখনই বোঝাপড়া বাড়ে তখন তোমার সময়ের সঙ্গে সম্পর্ক বদলায়। তুমি আর সময় ভরাট করার চেষ্টা করো না, বা বাইরের কত কিছু হচ্ছে সেটা দিয়ে সময় মাপো না। তুমি ক্রমাগত ব্যস্ততার বদলে গভীরতাকে গুরুত্ব দিতে শুরু করো। 1 ঘন্টা স্পষ্টভাবে চিন্তা করার মূল্য বোঝো। একটা পুরো দিন শুধু প্রতিক্রিয়া জানানোর মধ্যে কাটানোর চেয়ে সময়টা একটু ভাবনা চিন্তায় কাটানো অনেক বেশি অর্থবহ লাগে। আর যেই পরিবর্তনটা সময়ের অনুভূতিতে আসে, সেটাই তোমার জীবনের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এর মানে এই না যে তুমি সম্পর্কের মূল্য কমাও, বরং তোমার সম্পর্কের সঙ্গে সম্পর্কটাই বদলে যায়। তুমি আর শুধু ফাঁকা সময় পূরণ করতে বা নিজের ভিতরের কোনো কিছু এড়াতে সম্পর্ক খুঁজো না। তুমি এমন জায়গা থেকে সম্পর্কের দিকে এগোচ্ছ যেখানে তোমার মন ইতিমধ্যেই স্থির, যেখানে তোমার পথ চলার দিশা অন্য কারোর উপস্থিতির উপর নির্ভর করে না। আর সেই কারণেই তুমি যে কোনো সম্পর্কই যত্ন সহকারে বেছে নাও, সেটা হয় আরও উদ্দেশ্যমূলক, আরও সঠিক, আরও স্থিতিশীল হয়ে ওঠে। কিন্তু তার চেয়েও এগিয়ে কিছু একটা স্পষ্ট হয়ে আসে। যে জায়গাটা থেকে তুমি পালাতে চেয়েছিলে, সেই একই জায়গায় অন্য সব কিছু বড় হতে দেয়। স্পষ্টতা, মনোযোগ, বোঝাপড়া, দিক নির্দেশনা সবই সেই একই জায়গা থেকে আসে। এটা বেশি কিছু যোগ করার কারণে নয়, বরং যারা বাধা দিচ্ছিল তাদের সরিয়ে ফেলার কারণে হয়। আর একবার তুমি এটা সামান্য হলেও অনুভব করলে, সেটা এড়ানো কঠিন হয়ে পড়ে। কারণ তুমি বুঝতে পারো একাকিত্ব কখনো ছিল শুধু একা থাকার ব্যাপার নয়, এটা ছিল নিজের সাথে পুরোপুরি উপস্থিত থাকার জায়গা পাওয়ার কথা। আর সেই উপস্থিতি থেকেই সবকিছু ধীরে ধীরে গড়ে ওঠে, যেটা আসলেই তোমার পরিচয়টা ফুটিয়ে তোলে। আর সেই জায়গা থেকে ধীরে ধীরে কিছু বদলায়। প্রথমে ঠিক খেয়াল না করলেও তুমি যখন সম্পর্কের মানে বুঝতে শুরু করো, সেটা হয় না কোনো নাটকীয় বা জোর করে, বরং স্বাভাবিকভাবেই যা কিছু তুমি আগে দেখেছ তার ফলস্বরূপ। সম্পর্কগুলোকে ঘিরে যে আগ্রাসী চাপটা ছিল সেটা ধীরে ধীরে কমতে থাকে। সেই চুপচাপ চাপ যে জায়গাটা পূরণ করার চেষ্টা করত। অতন্দূরে একা থাকতে চাই না, সবসময় কারো থাকা লাগে না, আগেই যেন ধরা ছেড়ে দিচ্ছিল, আর তার জায়গায় একটা বেশি স্থির কিছু গড়ে উঠতে শুরু করলো। এখন মনে হয় সংযোগ থাকা আর জীবনের পূর্ণতা লাগানোর জন্য আবশ্যক কিছু নয়, বরং সেটা একটা বিকল্প, যেটা তুমি তখনই বেছে নেবে যখন সত্যি মানায়। এটা একটা সূক্ষ্ম পার্থক্য, কিন্তু সবকিছুই বদলে দেয়। আগে সংযোগ থাকা যেন একান্ত প্রয়োজন, যা তোমার স্থিরতার অনুভূতিকে নির্ধারণ করত। সেটা না থাকলে সবকিছু অনিশ্চিত, অসম্পূর্ণ মনে হতো, যেন কিছু একটা হারিয়ে গেছে। কিন্তু এখন সেই অনুভূতি আর আগের মতো নেই। না, কারণ তুমি সম্পর্ক প্রত্যাখ্যান করনি, বরং কারণ তুমি খালি নিজের উপর দাঁড়ানোর অনুভূতি টের পেয়েছ, নিজের পরিচয় হারিয়ে না গিয়ে। তুমি দেখেছ যখন আর কেউ তোমার পথ দেখিয়ে দেয় না, তখনও তোমার দিক নির্দেশনা হারায় না। আর একবারই অনুভূতিটা সামান্য হলেও পেলে, সেটা তোমার সঙ্গে থেকে যায়। সেই পরিবর্তন একটা চাপ কমিয়ে দেয়, যা বেশিরভাগ মানুষ জানেই না তারা কতটা চাপের মধ্যে বাঁচছে। কাজগুলো ঠিকঠাক করার চাপ, কিছু ধরে রাখার চাপ, শুধু কারণ কিছু জিনিস শেষ হতে দিতে চাই না, যদিও সেটা ঠিক লাগে না। সেই চাপ না থাকলে তোমার সিদ্ধান্ত বদলাতে শুরু করে, আর তুমি আর একা থাকার ভয়ে সিদ্ধান্ত নাও না, বরং যেটা সত্যি তোমার সাথে মানায়, যেটা সত্যি তোমার সাথে মিলে, সেইটা বেছে নাও। আর এই মিল খুঁজে পাওয়া সহজ হয়ে যায়, কারণ তুমি আর ভয়ের ফিল্টার দিয়ে সবকিছু দেখো না। কাউকে হারানোর ভয়, নতুন করে শুরু করার ভয়, আবার নীরবতার মুখোমুখি হওয়ার ভয়। ওদের ভয় একদম চলে যায় না, কিন্তু আর ওরা তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ তুমি তো আগেই নীরবতা সামলিয়েছ, আগেই বুঝেছ একা বসে থাকা কেমন একটা অনুভূতি, যেটা কোনো বিঘ্ন ছাড়া। আর তাই একাকিত্বের ভাবটা আর আগের মতো ভারী মনে হয় না। এটা এখন আর এমন কিছু না যা তুমি যে কোনো মূল্যে এড়িয়ে যেতে চাইছো। এতে একটা আলাদা রকমের স্পষ্টতা আসে। তুমি সম্পর্কগুলোকে যেমন তাই দেখতে শুরু করো, যেভাবে তারা প্রতিজ্ঞা দেয় ঠিক তেমন না। তুমি আর কাউকে খুঁজছো না তোমাকে স্থির করার জন্য, তোমাকে পূর্ণ করার জন্য, তোমাকে একটা দিক দেখানোর জন্য। তোমার তো সেটা ইতিমধ্যেই আছে। তার বদলে তুমি এমন কিছু খুঁজছো যা তার সাথে মিলে যায়, যা তোমার ভিতরে গড়ে ওঠা জিনিসগুলো সম্পূরক, বদলানো নয়। আর এই পার্থক্যটাই তোমার সবকিছু দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কাদের সঙ্গে সম্পর্ক করো, কিভাবে সেই সম্পর্কগুলো ধরে রাখো। মিসঅ্যালাইনমেন্টে তোমার প্রতিক্রিয়ার ধরনও বদলে যায়। আগে হয়তো তুমি অনেকক্ষণ এমন কিছু সহ্য করতেছো যেটা করা উচিত ছিল না, কিন্তু সেটা দেখে না পাওয়ার কারণে নয়। কিন্তু যেহেতু ছেড়ে দেওয়া মানে স্থিরতা হারানোর মতো লাগত, তাই ভয় ছিল। এখন সেই ভয় আর তেমন নেই, কারণ তুমি বুঝতে পেরেছ তোমার স্থিরতা সম্পর্কের উপর নির্ভর করে না,
আর তাই তুমি সহজেই এমন কিছু থেকে দূরে সরে আসতে পারো যা ঠিক লাগছে না। সেটা বিচ্ছিন্নতা থেকে নয়, নিজের প্রতি সম্মানের কারণে। এমন একটা উপলব্ধি থেকে যে ভুল জিনিস ধরে থাকা ছেড়ে দেওয়ার চেয়ে অনেক বেশি খরচ। এই অবস্থান থেকে তুমি সম্পর্ককে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখো। তুমি কিছু জোর করে বানানোর চেষ্টা করো না, যে কোনো মূল্যে কাজ করো না, নিজেকে এমন কিছুতে মানিয়ে নেওয়ার চেষ্টা করো না যা তোমার সঙ্গে মেলে না। তুমি শুধু দেখছো, বুঝছো, আর জিনিসগুলোকে জোর করে কোনো নির্দিষ্ট ফলাফলের মধ্যে ফেলার চেষ্টা না করে স্বাভাবিকভাবেই এগোতে দিচ্ছ। আর সেই ধৈর্য একটা জায়গা তৈরি করে যেখান থেকে কিছু বেশি আসল, কিছু যা তাড়াহুড়ো বা ভয়ের ওপর নয়, বরং পারস্পরিক স্পষ্টতার ওপর গড়ে ওঠে। এই পরিবর্তনের সাথে একটা ধরনের শান্তিও আসে। যখন তুমি বারবার নিজের অবস্থান যাচাই করো না, বারবার নিশ্চয়তা খোঁজো না, বারবার নিজেকে বদলানোর চেষ্টা করো না, তুমি যেভাবে নিজেকে ধরে রাখো একটা নির্দিষ্ট গতিতে চলার জন্য, তুমি সেখানে আছো, মনোযোগ দিচ্ছ, কিন্তু একই সাথে নিজের মধ্যে স্থিরও আছো। আর এই স্থিরতা তোমার সম্পর্কের অনুভূতিটাকে বদলে দেয়, এমনভাবে যা নেশার জায়গা থেকে চললে পাওয়া মুশকিল। সময়ের সাথে এটা তোমার স্বাভাবিক সম্পর্কের ধরন হয়ে যায়, শুধু রোমান্টিক সম্পর্কেই না, সব ধরনের যোগাযোগে। তুমি আর কাউকে পুরো করার জন্য কিছু খুঁজছ না, বরং যা তোমার মধ্যে আছে সেটা শেয়ার করছো। আর এইটা প্রতিটি কথোপকথনের এনার্জি বদলে দেয়। এইটা আর শুধু খালি জায়গা পূরণের ব্যাপার থাকে না, বরং জায়গাটা বড় করার ব্যাপার হয়ে যায়। আর সেই পরিবর্তনে একটা কথা স্পষ্ট হয়ে ওঠে, সংযোগ কখনো তোমার নিজের সঙ্গে সম্পর্কের জায়গা নিতে চায়নি, বরং সেটা তোমার সঙ্গে পাশাপাশি থাকতে চায়। আর একবার সেই ভারসাম্য ঠিকঠাক হয়ে গেলে বাকিটা সব কিছু বেশি সঙ্গতিপূর্ণ, বেশি উদ্দেশ্যমূলক আর অনেক বেশি বাস্তব মনে হতে থাকে। আর তারপর একটা উপলব্ধি আসে, যা একবারে আসে না, ধীরে ধীরে প্রায় নিঃশব্দে জমতে থাকে, যতক্ষণ না একদিন এটা স্পষ্ট হয়ে যায়। একাকিত্ব কখনোই সমস্যা ছিল না, সমস্যা মনে হয়েছিল শুধু কারণ সেটা যেভাবে বোঝানো হয়েছিল, যা শেখানো হয়েছিল তাই বিশ্বাস করার কারণে মনে হতো এটা অস্থায়ী, অসম্পূর্ণ কিছু, যা যত দ্রুত সম্ভব পেরিয়ে যেতে হবে। কিন্তু যখন তুমি এটা অন্যভাবে দেখতে শুরু করবে, যখন তুমি এইটাকে সেই প্রত্যাশার সঙ্গে মাপা বন্ধ করবে যা কখনো পুরোপুরি তোমার ছিল না, তখন পুরো অভিজ্ঞতাই বদলে যাবে। যা আগে হারানোর মতো মনে হতো তা এখন পাওয়ার মতো মনে হতে শুরু করবে। এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন শুধু মনের মধ্যে নয়, এটা তোমার সময়, চিন্তা, সিদ্ধান্ত এবং সেই নীরবতাকে, যা আগে অস্বস্তিকর মনে হতো, সবকিছু বদলে দেয়। শুরু হয় এমন জিনিসগুলো খুলে যেতে যেগুলো আগে শোনা যেত না, কারণ ওগুলো ছিল না এমন নয়, বরং সবসময় কিছু একটা জোরে শব্দ দিচ্ছিল যা ওগুলো ঢেকে রেখেছিল। আর একবার সেই শব্দ একটু হলেও কমে গেলে তুমি দেখতে শুরু করো ভিতরের কথাগুলো, তোমার চিন্তার প্যাটার্ন, তোমার কাজের পেছনের উদ্দেশ্য, যা তুমি করছো আর যা আসলেই করতে চাও তার মধ্যে পার্থক্য। আর এই সচেতনতা প্রথমে হয়তো তীব্র লাগতে পারে, কিন্তু এখান থেকেই স্পষ্টতা শুরু হয়। যা আগে শূন্যতা মনে হতো, এখন সেটা হয় এক ধরনের খালি জায়গা। খালি জায়গা না, বরং খুলে দেওয়া জায়গা, যেখানে তোমার চিন্তা বারবার ভাঙে না, যেখানে তোমার মনোযোগ ছড়িয়ে পড়ে না, যেখানে তোমার সিদ্ধান্ত বাহ্যিক কোনো জিনিস ধরে রাখার দরকারে গড়ে ওঠে না। আর সেই জায়গায় কিছু ধীরে ধীরে গড়ে ওঠে, এক মুহূর্তে না, কিন্তু স্থিরভাবেই। একটা দিশার অনুভূতি যা অন্য থেকে ধার নেওয়া নয়, একটা স্থিরতার অনুভূতি যা কারো উপর নির্ভরশীল নয়, একটা পরিচয়ের অনুভূতি যা বারবার অন্য কিছুতে মানিয়ে নিতে হয় না। এখানেই একাকিত্ব সত্যিই কিছু একটা হয়ে ওঠে, একদম আলাদা, যা আগে তুমি ভেবেছিলে তার থেকে। এটা আর কোনো অপেক্ষার সময় নয়, আর কোনো কিছু সহ্য করার ব্যাপার নয়, যতক্ষণ না কিছু ভালো আসে। এটা এমন একটা জায়গা যেখানে তুমি সত্যিই নিজের উন্নতি করতে পারো, যেখানে তুমি নিজেকে এমনভাবে বুঝতে পারো যা বারবার মিশে যাওয়া থেকে মুক্ত। সেখানে তুমি দেখতে শুরু করো তুমি কি করতে পারো যখন পুরো মন তোমার নিজের থাকে। আর সেই বোঝাপড়াই তোমার ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। কারণ একবার তুমি সেই স্পষ্টতা অনুভব করলে, যদি একটু থেমে যাও আর নিজের ভিতরে সমস্যা ঠিক করার জন্য বাইরের কোনো জিনিস খুঁজো না, যদি সম্পর্ককে সমাধান হিসেবে দেখাও বন্ধ করো, তাহলে বুঝতে পারবে যে তুমি যা বাইরের কাছে খুঁজছিলে সেটা আগে নিজের ভেতরে তৈরি করতে হতো। পুরোপুরি না, নিখুঁত না, শুধু এতটুকু যে আর কারোর উপর নির্ভর করতে না হয় নিজের সম্পূর্ণ বোধ করার জন্য। আর এটাই তোমার চলাফেরার ধরন পাল্টে দেয়। তোমার সিদ্ধান্তগুলো হয়ে ওঠে আরও সচেতন, তোমার মানদণ্ড স্পষ্ট হয়, আর তোমার সীমানা আরও পরিষ্কার হয়ে ওঠে। তুমি জীবনকে বেশি কড়াকড়ি করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছো না, বরং তুমি এটা আরও গভীরভাবে বুঝতে পারছো। তুমি জানো কি কি তোমার সাথে মানায় আর কি মানায় না, কি তোমার উন্নতিকে সাহায্য করে আর কি বাধা দেয়। এই বোঝাপড়া তোমাকে আরও আত্মবিশ্বাসের সাথে এগোতে দেয়, যদিও পরিস্থিতি এখনও অনিশ্চিত থাকে। আর অস্বস্তির সাথে তোমার সম্পর্কেও একটা পরিবর্তন এসেছে। আগে এটা যেন কিছু এড়িয়ে যাওয়ার মতো, যেন বলতো তুমি কোথাও ভুল করছো, কিন্তু এখন এটা আলাদা লাগে, মনে হয় এটা পুরো প্রক্রিয়ার একটা অংশ। বুঝো, এগুলো এমন কিছু জিনিস যা বেড়ে ওঠার সাথে আসে, বাধা দেয় না। আর যেটা তুমি শিখেছো সেটা হলো নিজের সাথে থাকতে পারা, ঝটপট সেই অস্বস্তি থেকে পালানো নয়।
তাই অস্বস্তিটা একটু কম তীব্র লাগে। এটা এমন কিছু হয়ে যায় যা তুমি শুধু দেখো, প্রতিক্রিয়া দেখাতে হয় না। মার্কাস অরেলিয়াস একবার লিখেছিল, তোমার মনের ওপর তোমার নিয়ন্ত্রণ আছে, বাইরের ঘটনাগুলো নয়। এটা বুঝলে তুমি শক্তি পাবে। সেই শক্তি আসে সবকিছু নিয়ন্ত্রণ করার থেকে নয়, বরং বুঝে ওঠার থেকে যে তুমি কিভাবে সেগুলোর প্রতি প্রতিক্রিয়া দেখাও। তুমি যখন বুঝবে যে তোমার স্থিরতার অনুভূতি বাইরের ঘটনা থেকে নির্ভর করে না, বরং তোমার ভিতরের মাটিতে কতটা মজবুত হবার উপর নির্ভর করে, তখন একাকিত্ব এক ধরনের পরিষ্কার উপায় হয়ে ওঠে সেই মাটিতে দাঁড়ানোর জন্য। সময়ের সাথে যা আগে অনিশ্চিত লাগত সেটা ধীরে ধীরে ইচ্ছেকৃত মনে হতে শুরু করবে। তুমি আর কোনো পরিবর্তনের অপেক্ষায় থাকবে না যেন তোমার জীবন পূর্ণ হয়, বরং একটা জিনিস তৈরি করছো যেটা আগেই তোমার প্রক্রিয়া স্বরূপকে প্রতিফলিত করে। আর এই পুরো প্রক্রিয়া বাইরে থেকে সবসময় স্পষ্ট হয় না। এটা সবাই যে টাইমলাইন মেনে চলে সেটা না, কিন্তু ভিতর থেকে এটা স্টেডি, কনসিস্টেন্ট আর রিয়েল। তুমি দেখতে শুরু করো নিজের পরিচয় এত সহজে বদলায় না, তোমার সিদ্ধান্তগুলো এত রিঅ্যাক্টিভ হয় না, তোমার পথও বেশি স্থির লাগে, ইভেন বাইরের পরিস্থিতি বদলালেও। আর এই স্থিরতা আসে সবকিছু বুঝে ফেলার থেকে নয়, বরং আসে জানার থেকে যে তুমি অনিশ্চয়তার মধ্যেও নিজেকে হারাবে না। আর এটাই একাকিত্বকে বদলে দেয়, কিছু অস্থায়ীকে শক্তিশালী জিনিসে পরিণত করা। কারণ সেটা চিরকাল থাকবে না তার জন্য নয়, বরং সেটা যা গড়ে ওঠে তার জন্য। এটা তোমাকে নিজের সঙ্গে বোঝাপড়া করার সময় দেয়, কোনো বিঘ্ন ছাড়াই, চাপ ছাড়াই স্পষ্টতা অর্জনের সুযোগ দেয়। এমন একটা ভিত্তি তৈরি করার সুযোগ দেয় যা তোমার বাইরে কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। তাই যখন তুমি আবার সম্পর্ক তৈরি করবে, তখন সেটা আলাদা হবে না, সম্পর্কটাই বদলেছে, বরং তুমি বদলেছ। তুমি আর দরকার থেকে ঢুকছো না, বোঝাপড়া থেকে ঢুকছো। আর এই পার্থক্যটাই পরের সব কিছুর রূপ করে দেয়। কারণ আসলে শেষ পর্যন্ত একাকী থাকা বা না থাকার ব্যাপারটা ছিল না, বরং নিজেকে কেমন করে ভালোবেসে থাকতে হয় সেটা ছিল মূল কথা। একবার সেটা শিখে নিলে বাকি সব কিছু হয়ে যায় ইচ্ছা অনুযায়ী, বাধ্যতামূলক কিছু না। শেষ পর্যন্ত যা তোমার খুঁজছিলে সেটা কখনোই হারানো ছিল না, শুধু সেটা ছিল শব্দ, বিভ্রান্তি আর বাইরের দিকে তাকানোর চাহিদার নিচে চাপা। আর যখন তুমি নিজেকে পুরোপুরি ধরে দাঁড়াতে শেখো, নিজের থেকে পালানোর দরকার হয় না, তখন সব কিছু বদলে যায়, পৃথিবী সহজ হয়ে যাওয়ার জন্য নয়।